This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। শুরু করছি আজকের পাঁচ কথার। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই বিগ ওয়ালে দেখাবো আজকে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু দেখি, পাঁচ কথার প্রথম ইস্যু, আজ হাজিরা এড়ালেন, কবে গ্রেফতার অনুব্রত মণ্ডল, দেখাবো পাঁচ কথায়। ইস্যু দুই, শাহী সফরে ডাক নেই দিলীপের, তাহলে কি খানিকটা অভিমানী দিলীপ, দেখাবো অবশ্যই পাঁচ কথায়। শনিতে হাজিরা এড়ালেন, রবিবার ফের ডাক। পুলিশকে কদর্য ভাষায় হুমকি দিয়ে এই মুহূর্তে যিনি বাংলার হট টপিক, অনুব্রত মণ্ডল পুলিশের হাজিরা এড়ালেন। তৃণমূল নেতাকে ফের তলবের নোটিশ পাঠালো পুলিশ। রবিবার সকাল 11টা, তার মধ্যে শান্তিনিকেতন থানায় যেতেই হবে অনুব্রত মণ্ডলকে। কি কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন কৃষ্ণমণ্ডল? চারটি জামিন অযোগ্য ধারায় মামলা, তারপরও কেন গ্রেফতারে? গরিমসি প্রভাবশালী নেতা বলেই কি ঢিমে তালে পুলিশ? একটি অডিও ক্লিপ, তোলপাড় বাংলা। এক পুলিশ আধিকারিককে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও, তার মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকি দেওয়ার ঘটনায় শনিবার অনুব্রত মণ্ডলকে তলব করে পুলিশ। সকাল 11টার সময়ে বোলপুরের এসডিপিও অফিসে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ডেডলাইন পেরিয়ে গেলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। বরং ঠিক 11টার সময় মোটর বাইকে চেপে এসডিপিও অফিসে যান তার আইনজীবীরা। সেখানে অনুব্রতর জন্যই অপেক্ষা করছিলেন আধিকারিকরা। শনিবার জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিং করার কথা ছিল। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। আইনজীবী পাঠিয়ে সময় চাইলেন কেষ্ট। এরপরই দ্বিতীয়বার নোটিশ দিয়ে অনুব্রতকে রবিবার সকাল 11টায় শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ। আইসির মা ও স্ত্রীকে গালিগালাজ, 4টি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। বীরভূমের এসপি বলছেন, এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি। যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। পুলিশ সুপার বলছেন 2 দিন আগের ঘটনা, তাহলে কেন সময় নষ্ট করা হচ্ছে? প্রভাবশালী তৃণমূল নেতা বলেই দেরি করছে পুলিশ? সূত্রের খবর, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ। প্রশ্ন উঠছে, হাজিরা এড়িয়ে নিজের বিপদ কতটা বাড়ালেন অনুব্রত? কি ব্যাখ্যা প্রাক্তন পুলিশ কর্তার? যিনি তদন্তকারী অফিসার, যদি তিনি মনে করেন যে তিনি যে কারণ দেখিয়েছেন সেটা কোনো গ্রহণযোগ্য কারণ নেই, তিনি তাকে অ্যারেস্টও করতে পারেন। তিনি যদি আসেন এবং পরে ডাকলেও আসেন, তাহলে হঠাৎ করে অ্যারেস্ট করার দরকার নেই। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার থানায় থানায় অভিযোগ বিজেপির। বোলপুর, সিউড়ি, রামপুরহাট থানায় অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতাদের। নারীদের অসম্মানের অভিযোগে অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবি গেরুয়া শিবিরের। যাইনি শুনছি, উচিত ছিল ওকে ধরে নিয়ে আসা, অ্যারেস্ট করা। এই পুলিশ মন্ত্রী মাথায় হাত রয়েছে বলেই এটা সম্ভব। আজকে যদি এটা কোনো বিরোধী দলের লোক করতো, তাকে আপনি ছাড়তেন? মমতা ব্যানার্জি নাটক করছেন এই অনুব্রতকে নিয়ে। অনুব্রত উনার জন্যে বাঘ ছিল, উনার জন্যে এরকম লোকই উনি পছন্দ করেন, এই লোকদের ভরসা উনি ক্ষমতায় আছেন। গ্রেপ্তারি নিয়ে সরব বাম কংগ্রেসও। ক্রিমিনাল অফেন্স অনুযায়ী পুলিশ কেন ব্যবস্থা নিল না, তাতে বোঝা যাচ্ছে যে রাজ্যের পুলিশেরও কী দুরবস্থা। তৃণমূলের চেহারা তো বোঝা গেল। তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছু পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব। এই এদের অ্যাটিটিউডটা এইরকম। শুক্রবার ফিরহাদ হাকিম অনুব্রত সম্পর্কে বলেছিলেন পুচকে ঘটনা। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, দল তো এই কাজকে সমর্থন করে না। দল তো এরকমভাবে স্ট্রিক্ট স্টেপ নিয়েছে, যদি গালাগাল দিয়েছে সেটা তো নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না? নন কগনিজেবল অফেন্স। ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে। হাজিরা এড়ানো অনুব্রত। উর্দির এত বড় অসম্মান,
এবার কি অন্তত খোলস ছেড়ে বেরোতে পারবে, মানে বেরোবে পুলিশ? অনুব্রতকে গ্রেফতারে দেরি কেন? চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ধরপাকড়ে সক্রিয়, কিন্তু মা স্ত্রীকে টেনে একজন আইসিকে কদর্য ভাষায় হুমকি সত্ত্বেও কেন এখনো অধরা তিনি? শাসক নেতা বলেই কি এক্ষেত্রে নিষ্ক্রিয় পুলিশ? প্রশ্ন চাকরি হারিয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের। গোটা রাজ্য জুড়ে, গোটা শহর জুড়ে চোরেদেরকে পুলিশ পাহারা দিচ্ছে, আর আমরা শিক্ষক মহাশয়রা আমাদেরকে যে জায়গায় আজকে পথে নামিয়ে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা আর এই সমাজের যে দুর্নীতি তার বিরুদ্ধে আমরা অর্ধনগ্ন হয়ে শুধুমাত্র প্রতিবাদ জানানোর জন্য ঘোষণা করা হয়েছিল। আমাদেরকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ কিসের জন্য এত সক্রিয়? নিশ্চিত পুলিশকে কোথাও না কোথাও থেকে বার্তা দেওয়া হচ্ছে। অনুব্রত মণ্ডল একজন তৃণমূলের হেভিওয়েট নেতা, তিনি একজন আইপিএস অফিসারকে কুৎসা ভাষায় গালিগালাজ করছেন। কিন্তু এটা যদি ধরুন আমরা যদি আম পাবলিকরা কেউ করতো, এই পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত? ভক্ষকই ভক্ষক, এটা লজ্জা করে, মানে এটা মেনে নেওয়া যায় না। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত। ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরের মধ্যে দল নিয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেষ্ট কাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর, তৃণমূল নেত্রী এবং সুব্রত বক্সির সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন তিনি। অনুব্রত নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে দল। সূত্রের খবর, 3রা জুন দেশে ফিরছেন অভিষেক। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ কি থাকবে কেষ্টর? পরের খবর, পাক চক্রে জড়িত সন্দেহে এবার কলকাতায় আটক এক। তপসিয়ার এক হোটেলের নিরাপত্তারক্ষীকে আটক করলো এনআইএ। নিউ টাউনে এনআইএ দফতরে নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। কি জানতে পারছি, 1 মাসের বেশি তপসিয়ার হোটেলে রক্ষীর কাজ করছিল এই সন্দেহভাজন। এই সন্দেহভাজন সম্পর্কে আর কি কি তথ্য সামনে আসছে জানবো। দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। দীক্ষা, দেখো, তপসিয়া রোডের এই যে হোটেল দেখতে পাচ্ছি আমরা, হোটেল সাউথ ইন্টারন্যাশনাল, সেখানে গত 1 মাস 9 দিনের ওপর হয়েছে ওয়াকিল আহমেদ নামে মধ্যবয়স্ক এই যাকে ধরে নিয়ে গিয়েছেন আজকে এনআইএর আধিকারিকরা। 7 সকালে তারা এখানে হানা দেন এবং তারা এখানে সিকিউরিটি পদে কাজ করছিলেন ওয়াকিল আহমেদ, তাকে এখান থেকে নিয়ে গিয়েছেন পাক চর সন্দেহে। তার বাড়ি শোনা যাচ্ছে এখানে আশপাশে রয়েছেন। তিনি একটি এজেন্সির মাধ্যমে এখানে ঢুকেছিলেন। তার জায়গায় যিনি কাজ করছিলেন তিনি ছেড়ে দেওয়ার পরেই এই ওয়াকিলকে এখানে নিয়োগ করা হয় বলে জানা যাচ্ছে। যেখানে যারা হোটেলের রিসেপশনিস্ট রয়েছেন তারা জানাচ্ছেন যে তারা সাধারণত এজেন্সির মাধ্যমে নিয়ে আসেন, ফলে যত আধার কার্ড বা প্যান কার্ড বা যা কিছু যদি দেখার থাকে সেটা এজেন্সি দেখে এবং ভেরিফাই করার পরে এজেন্সির মারফতে এনারা সেই নিরাপত্তারক্ষীকে নিয়ে থাকেন। কিন্তু আজকে সকালবেলাতেই আসেন এবং ওয়াকিলের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরেই আধিকারিকরা তাকে নিয়ে সোজা চলে গিয়েছেন নিউ টাউনে। সেখানে যেখানে অফিস সেখানে নিয়ে গেছেন, তাকে সেখানে আটক করে জেরা করা হচ্ছে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এজেন্সির মাধ্যমে তাকে নিয়োগ করা হয়েছিল তার অফিসের একজনকার সঙ্গে আমরা কথা বলেছিলাম, যার মাধ্যমে তিনি এখানে এসেছিলেন, বলা হচ্ছে আশিস ঘোষ। তিনি আমাদেরকে ফোনো রেকর্ডিংয়ে যেটা জানিয়েছেন যে আধার কার্ড তার আছে, অর্থাৎ যিনি রয়েছেন তার বাড়ি তপসিয়া, তার আধার কার্ড রয়েছে এবং এই এজেন্সিটা চালান একজন এক্স আর্মি। তার নাম আমরা যেটা পাচ্ছি মেহরা বলে, সামথিং মেহরা বলে। ভদ্রেশ্বরে তাদের অফিস রয়েছে এবং নিউ টাউনে অফিস রয়েছে, কিন্তু নিউ টাউনের অফিস বন্ধ। ভদ্রেশ্বরে তাদের অফিস থেকেই এই এজেন্সির যারা সিকিউরিটির কাজ করেন তাদের নিয়ে আসা। এবং প্রশ্ন উঠেছে যে একজন এক্স আর্মি তিনি একটা এজেন্সি যখন চালাচ্ছেন তখন তিনি যখন কাউকে নিয়োগ করছেন তার আধার কার্ড থেকে আরম্ভ করে সব কিছু জায়গায় করছেন, অথচ এই জায়গাটাতেই প্রশ্ন রয়েছে যে যাকে আজকে এনআইএ পাক চর সন্দেহে আটক করে নিয়ে গেছে এই হোটেল থেকে, তিনি এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন, তার ব্যাপারে কেন একজন এক্স আর্মি হয়েও ডিটেলস কিছু যে শুধুমাত্র আধার কার্ড দেখে বা ভোটার কার্ড বা প্যান কার্ড দেখে নিয়ে গেলেন এবং যে নিয়োগ করেছিলেন তিনিও এখানে আগে কাজ করছেন, ফলে সকলেই যে এনআইএর স্ক্যানারে থাকবে সেটা বলা বাহুল্য। তুমি আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ। নজর রাখো, অর্থাৎ পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার সিআরপিএফ এর এএসআই মতিরাম জাট, সেই তদন্তেই কলকাতার 3 জায়গায় তল্লাশি এনআইএর। পাক সার্কাস, আলিপুর, খিদিরপুর এলাকায় এনআইএ তল্লাশি। সিআরপিএফ এর এএসআই এর গ্রেফতারের পরবর্তী সময় তদন্তে কলকাতায় তল্লাশি। কলকাতা সহ দেশের 15টি জায়গায় তল্লাশি জাতীয় তদন্তকারী সংস্থার। খিদিরপুরের ট্রাভেল এজেন্সি থেকেই বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথি রয়েছে। কতদিন কাজ করতে ওয়াকিলকে চিনতেন আপনি? আমরা কন্ট্রাক্টর লেবার, আমাদের সময় সময় চেঞ্জ হয়, বলা যায় না, সময় চেঞ্জ হয় কিন্তু কাজ করতেন উনি। হ্যাঁ হ্যাঁ
কোথায় থাকে? কোথায় বাড়ি কোথায় এখানে? তা তো বলতে পারবো না। অক্সিলাম প্যারিসের এখানে কোথায় আসে শুনছিলাম। হ্যাঁ, অক্সিলাম প্যারিসের এখানে কোথায় থাকতো জানি, পারফেক্ট খবর বলতে পারবো না। কতদিন ধরে কাজ করছিলেন এখানে? কোথায় 1 মাস 9 দিন হবে। 1 মাস 9 দিন? 9-10 দিন হবে। আচ্ছা, কত বয়স হবে? অনুমান 50-52 হবে। উত্তরবঙ্গ থেকে 26-এর ভোটের সুর বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার ভোট কৌশল ঠিক করতে রাজ্যে আসছেন অমিত শাহ, কিন্তু মোদী হোক কিংবা শাহ কারো সফরেই আর ডাক পড়েনি দিলীপ ঘোষের। এবারে রাজ্য স্তরের অন্য নেতারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শাহর সভায় থাকার ডাক পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষের কাছে আমন্ত্রণ না পৌঁছানোয় শুরু হয়েছে নানান জল্পনা। पश्चिम बंगाल को अब हिंसा की, घोटालों की राजनीति से मुक्ति चाहिए। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্য সফরে এসে সেই ভোটের সুরই বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির ভোট কৌশল ঠিক করতে এবারে রাজ্য সফরে অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা খুবই উৎসাহিত। প্রধানমন্ত্রী কালকে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে গেছেন। অমিত শাহজিও আসছেন, আমরা খুবই উৎসাহিত। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিতে আমন্ত্রণ পাননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সে সময় তিনি বলেছিলেন কলকাতায় কর্মসূচি হলে থাকবেন। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা জনসভা আছে, ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। এবার অমিত শাহর কর্মসূচি কলকাতায়, অথচ এবারও আমন্ত্রিত নন দিলীপ ঘোষ। না, বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। একসময় কলকাতার বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে শাহর সফরে তার কাছেই থাকতেন দিলীপ ঘোষ। এখন ছবি বদলে গেছে, তিনি আর রাজ্য সভাপতি নন, বরং বিয়ে করে দলেরই অন্দরে একাংশের বিরাগ ভাজন। শাহী সফরেও দিলীপ প্রাপ্ত। দিল্লির নেতৃত্বের সভায় ডাক না পাওয়ায় তিনি কি অভিমানী? না, অভিমানের কি আছে? দেখুন, রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা। তো এটা একটা কালচার হয়ে গেছে। আপনারা ভাবেন বলতে এটাই ঠিক। আর আমাদের পার্টিতে যে ডিসিপ্লিন আছে, যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায়। কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে, সেটাকে আমরা মেনে চলি, এটাকে আমরা ডিসিপ্লিন বলি। এ রাজ্যে মোদী শাহর কর্মসূচিতেও ডাক পাচ্ছেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য কোর কমিটির সদস্য হয়েও দিলীপ ঘোষের আমন্ত্রণ না পাওয়া নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। রাজ্য বিজেপির নেতারা অবশ্য এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। দিলীপ ঘোষকে না ডাকা নিয়ে প্রশ্ন এড়াতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা, কিন্তু তাতে রাজনৈতিক জল্পনা পিছু ছাড়ছে না। তবে কি রাজ্যে বিজেপির সবচেয়ে সফল সভাপতি এখন নিজের দলেই কোণঠাসা? সেই প্রশ্নেই সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সিকিমে হাই অ্যালার্ট। সিকিমের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি, হু হু করে বাড়ছে তিস্তার জল। পরিস্থিতি মোকাবিলায় চুংথাংয়ে পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ। উত্তর সিকিমের টুং এলাকায় ধস, বন্ধ রাস্তা। তিস্তার নজর রাখতে কন্ট্রোল রুম। গ্যাংটকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সিকিম। ছবি দেখাচ্ছি আপনাদের, কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। ইতিমধ্যে তিস্তায় নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হয়েছে গ্যাংটকে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে সিকিম। উত্তর সিকিমের টুং এলাকায় ধস, বন্ধ রাস্তা। নিম্নচাপে যে বৃষ্টি, তাতে উত্তরবঙ্গে বিপদ। ফুঁসছে উত্তরের নদ নদী। তিস্তা তীরবর্তী এলাকায় সতর্কতা জারি রয়েছে। প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারের একাধিক এলাকা জলমগ্ন। জলপাইগুড়ি ডুয়ার্সে ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে জখম 2, ক্ষতিগ্রস্ত 2 গাড়ি। আগামীকাল উত্তরবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভুটান সীমান্তে মাইকিং পুলিশের।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির বানারহাট, চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। শনিবার ভোরে বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চৌপতি সংলগ্ন বিন্নাগুড়ি গয়েরকাটা রাজ্য সড়কে দুর্ঘটনা। আহত মহিলা সহ 2 জন। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত 2টি গাড়ি ও 2টি বাড়ি। সকাল থেকে বন্ধ বিন্নাগুড়ি গয়েরকাটাগামী রাজ্য সড়ক। ধূপগুড়ি স্টেশন থেকে এক যাত্রী নিয়ে বিন্নাগুড়ি ফিরছিল গাড়িটি। পথে গাড়িটির ওপর গাছ ভেঙে পড়ে। রাতভর বৃষ্টি হওয়ায় গাছের গোড়া নরম হয়ে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা গাড়ির চালক ও যাত্রীদের উদ্ধার করে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই গাছটা পড়ছে, ওই সময় গাড়ি আসছিল, গাড়ির উপরে পড়ছে। ভাগ্য ভালো বাঁচে গেছে ওরা। কতজন আহত? ড্রাইভার আর একজন লেডি ছিল। রাস্তা বন্ধ আসে, লাইনটা এমনি পড়ে আসে, লাইন তার এইভাবে পড়ে আসে, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনে নেই। না আমাদের লোকাল পঞ্চায়েত আসছে, না কেউ আসছে। উত্তরবঙ্গের 5 জেলার পাশাপাশি ভুটানেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি হলেই আতঙ্কিত হয়ে পড়েন বানারহাট সংলগ্ন এলাকার বাসিন্দারা। ভুটান পাহাড়ের জল নিচে নেমে এলে ভুটান সীমান্ত লাগোয়া চামুরচি বানারহাট এলাকায় জলোচ্ছ্বাস, সর্পাবানের আশঙ্কা তৈরি হয়। হাতিনালার আশপাশের এলাকায় মাইকিং করা হচ্ছে। বসতি এলাকা ছাড়াও চা বাগানও প্লাবিত হতে পারে। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন গঠনে তৎপর হোক কেন্দ্র রাজ্য, দাবি এলাকাবাসীর। ডুয়ার্স এলাকার কথা চিন্তা করে ইন্দো ভুটান যৌথ নদী কমিশনের দাবি যে উঠেছিল এবং রাজ্য সরকার সেই দাবি পূরণের লক্ষ্যে যে কেন্দ্রীয় সরকারের কাছে যে সর্বদলীয় প্রস্তাব পেশ করেছেন, সেই ক্ষেত্রে আমরা চাই সেই কাজও দ্রুততার সাথে শুরু হোক। শুক্রবার সারা রাত মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের একাধিক এলাকা। কালচিনি স্টেশন লাইন, মোদি লাইন, গুদাম লাইন সহ একাধিক এলাকা জলের তলায়। বেহাল নিকাশির কারণে অনেক বাড়িতে জল ঢুকেছে। হ্যামিল্টনগঞ্জের সুভাষপল্লী ও লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জল ছবি। হ্যামিল্টনগঞ্জের 5 মোড় এলাকার রাস্তা যেন নদী। রনি চৌধুরী ও সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। বেশি বৃষ্টি হলে এবারও মাত্রা ছাড়া জল ছাড়ার ইঙ্গিত দিয়ে রেখেছে ডিভিসি। ফি বছর বর্ষায় হাওড়া, হুগলি ভাসলে ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য। বর্ষা হাজির হওয়ার মুখেই অশনি সংকেত দিয়ে রেখেছে ডিভিসি। ডিভিসির চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, অল্প সময় বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়া ছাড়া গতি নেই। রাজ্য সরকার ও ডিভিসির মধ্যে বৈঠক হয়েছে, যেখানে রাজ্য আগেভাগেই জানিয়ে দিয়েছে একলপ্তে জল ছাড়া যাবে না, জল যেন ধীরে ধীরে ছাড়া হয়। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির তরফে কিন্তু অশনি সংকেত দিয়েই রাখলো। তারা সাংবাদিক বৈঠকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে যদি মুম্বাই ব্যাঙ্গালোরের মতো বৃষ্টি হয় তাহলে বাঁধের জল ছাড়তেই হবে। তবে রাজ্যের তরফে বৈঠকে ডিভিসির কাছে আবেদন করা হয়েছে যে একবারে যেন 50,000 কিউসেকের বেশি জল না ছাড়া হয়। ডিভিসির তরফে জানানো হয়েছে রাজ্যের এই বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু মুম্বাই ব্যাঙ্গালোর যে পরিমাণ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, আবার রাজ্যে যদি শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে কিন্তু বাঁধের জল ছাড়তেই হবে। স্বাভাবিকভাবেই প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার যেটা আমরা ঠিক করেছিলাম, we decided that if we have to release, we will not exceed the limit of 50,000 cusecs at any point of time, come what may. 50,000 কি এবারও রাখা হবে, we'll try. ওর বেশি আমরা ছাড়বো না। ইফ ইট ইজ আ নর্মাল রেইনফল ইটস ওকে। 3-4 দিনের টানা পড়লো আই এম নো প্রবলেম, কিন্তু ওই 3-4 দিনের রেইনফল একদিনে যদি পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মুম্বাইতে one day they got the entire season's monthly rainfall in one shot. Bangalore also. রাজ্যে ফের বাড়ছে কোভিড। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত 89 জন। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে 205। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড পোর্টালে উদ্বেগের পরিসংখ্যান। আক্রান্ত বাড়তেই জিনোম সিকোয়েন্সিং শুরু করে দিয়েছে রাজ্য। হাসপাতালগুলির কাছ থেকে গত 2 সপ্তাহে নমুনা চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। শ্বাসকষ্ট ও ইনফ্লুয়েঞ্জা রোগীদের উপর নজরদারি। রাজ্যে ফের বাড়ছে করোনা। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত 89 জন। রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে 205। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, yes, MDH.